4 বছর ধরে আমরা ওয়ার্ল্ড কাপের জন্য ওয়েট করি, কারণ এই টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ, প্রতিটা মুভমেন্ট এমনভাবে উপভোগ করতে হয় যেন এরপরে আর ফুটবলই দেখতে পাবো না আমরা। আমি বলছি, মানুষ ফুটবলের ভালোবাসায় বসের থেকে লিভ নিয়ে কানাডা পর্যন্ত চলে গেছে, আর আমি একটা হাসি দিলাম, বুম, গ্রুপ স্টেজ শেষ। ভাই, গ্রুপ স্টেজ শেষ, এখন রাউন্ড অফ 32 শুরু হয়ে গেছে। মানে ওয়ার্ল্ড কাপের প্রায় 70% একটা নিঃশ্বাস নিতেই শেষ হয়ে গেল। বুঝতেই পারলাম না কখন গ্রুপ স্টেজ শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এখন রাউন্ড অফ 32 আমাদের সামনে। তোমরা যখন এই ভিডিও দেখছো তখন হয়তো রাউন্ড অফ 32 এর একটা ম্যাচ অলরেডি হয়ে গেছে, কারণ আমি ভিডিওটা আগে রেকর্ড করেছি কিন্তু আপলোড করতে পারিনি। তোমরা তো জানোই এভরিডে গ্রাইন্ড চলতেছে, কিন্তু ও মাই গড, সামনে যে ম্যাচগুলো আসতেছে, যে ব্র্যাকেটগুলো তৈরি হয়েছে, ভাই ইন্টারনেটে একেবারে যুদ্ধ লেগে গেছে। মানুষ এখন এমন ক্লাশ করছে যেন মনে হচ্ছে চুরি ভেঙে ফেলবে তারা তাদের। কেউ তো কেউ তো অলরেডি পুরো ব্র্যাকেট বানিয়ে ফেলেছে, কারণ কারো কারো তো ফাইনাল পর্যন্ত প্রেডিকশন অলরেডি হয়ে গেছে। তাই নতুন করে বলার কিছু নেই। তোমরাও সব জানো এটা ওয়ার্ল্ড কাপ ক্রেজ, সবাই এর মধ্যে ডুবে গেছে পুরা। আজকে এই ভিডিওতে তো আমরা হচ্ছে রাউন্ড অফ 32 এর সব ম্যাচের প্রেডিকশন করব, কারণ ও মাই গড, আমরা কি রেডি একটা ফুটবল ফিস্টের জন্য? সব গ্রুপ স্টেজের রেজাল্ট এখন আমাদের সামনে চলে এসেছে, আর এখানে অনেক সারপ্রাইজ ফ্যাক্টর আছে, কিন্তু সবচেয়ে বড় সারপ্রাইজ লুকিয়ে আছে গ্রুপ এতে। কারণ সাউথ আফ্রিকা সেকেন্ড পজিশনে কোয়ালিফাই করেছে, আর কোরিয়া আর চেক রিপাবলিক দুই দল টুর্নামেন্ট থেকে আউট হয়ে গেছে। লিটারেলি কোরিয়া হচ্ছে বিশেষ করে চেক রিপাবলিক যে হরিবল ফুটবল খেলেছে এই ওয়ার্ল্ড কাপে, অনেস্টলি ওদের রেজাল্ট এমন ডিজার্ভ ছিল, ওদের ওদের ডিজার্ভিং ছিল এই রেজাল্ট ওদের। আর কোরিয়ার কথা বললে ভাই, অনেস্টলি বলছি, ওদের স্কিন কেয়ার নিয়েই থাকতে দাও, ফুটবলে ওদের জন্য না। তারা এই ওয়ার্ল্ড কাপে কিছুই করে নেই। এবার আসি গ্রুপ বি আর গ্রুপ সিতে। এখানে তেমন কোনো পাগলামি হয়নি, আমার কাছে হচ্ছে দুই গ্রুপের রেজাল্টই এক্সপেক্টেড ছিল। কোনো বড় সারপ্রাইজ চোখে পড়েনি এই দুটা গ্রুপে। শুধুমাত্র এই দুইটা গ্রুপই হয়তো যে গ্রুপে কোনো সারপ্রাইজ দেখা যায়নি। আর গ্রুপ ডিতে আমার মতে এটা পুরো ওয়ার্ল্ড কাপের বিগেস্ট আপসেট। তুর্কি নিজেদের গ্রুপের একেবারে লাস্টে ফিনিশিং করেছে। বন্ধুরা, আমার মনে হয় এই দেশের ফুটবল নিয়ে মানুষের এক্সপেকটেশন এর চেয়ে খারাপভাবে ভাঙতে পারে না। এরপর গ্রুপ ইতে জার্মানি নিজেদের গ্রুপ টপ করেছে, তারা হচ্ছে আবার হচ্ছে গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে যায়নি, এবার তারা হচ্ছে নকআউট স্টেজে যাচ্ছে, তারা তাদের গ্রুপ টপ করেছে। ইকুয়েডরের সাথে হচ্ছে ক্লোজ ফাইট ছিল, একটু সারপ্রাইজিং অবশ্যই, কিন্তু শেষ পর্যন্ত জার্মানিই টপ করেছে। গ্রুপ এফ এক্সপেক্টেড, গ্রুপ জি এটাও এক্সপেক্টেড, কিন্তু গ্রুপ এইচ তে উরুগুয়ে গ্রুপ স্টেজ থেকে যে নকআউট হয়েছে, ভাই অনেস্টলি এটা ওয়ার্ল্ড কাপের জন্য সবচেয়ে ভালো ঘটনাগুলোর একটা। কারণ আমি বলছি, এই হারামিগুলো যদি আরও 2টা ম্যাচ খেলতো, তাহলে হচ্ছে কোনো না কোনো প্লেয়ারের পা ভেঙে যেত, এই টুর্নামেন্ট থেকে সে হচ্ছে বাদ হয়ে যেত, তারপর নিজেরাও তারা হচ্ছে আউট হয়ে যেত। ফুটবল খেলতে আসে নাই বেড়াতে ভাই, তারা তারা হচ্ছে মাঠে নামছে শুধু মারামারি করার জন্য। এরপর গ্রুপ আইতে সেনেগাল আমার কাছে সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং টিম মনে হয়েছে, আর আমার মতে নরওয়ের বিপক্ষে ওদের ম্যাচটাই পুরো গ্রুপ স্টেজের বিগেস্ট ডিসাইডার ছিল। গ্রুপ যে তে হচ্ছে অবশ্যই আর্জেন্টিনা টপ করেছে, নো সারপ্রাইজ অ্যাট অল। গ্রুপ কে তে হচ্ছে কলম্বিয়া টপ করেছে, আর অনেস্টলি এটা কোনো সারপ্রাইজ না। আমি তো ওয়ার্ল্ড কাপের শুরু হওয়ার আগেই প্রেডিকশন ভিডিওতে বলেছিলাম এই গ্রুপে কলম্বিয়া টপ করতে পারে, এটা অনেকটাই হচ্ছে এক্সপেক্টেড ছিল। কিন্তু হচ্ছে আবার মনে হচ্ছিল, আরে তাহলে তো কোয়ার্টার ফাইনালে মেসি ভার্সেস রোনালদোটা হবে না, সেই কারণেই আমি পর্তুগালকে টপ রেখেছিলাম। কিন্তু রিয়ালিটি হলো, সবাই জানতো কলম্বিয়া এই গ্রুপের স্ট্রংগেস্ট টিম, আর ওরাই টপ করতে পারে। উজবেকিস্তান লাস্ট হওয়াটা একটু সারপ্রাইজ অবশ্যই, কিন্তু কলম্বিয়া টপ করেছে এটা একদম এক্সপেক্টেড ছিল আমার কাছে। মানে অন্তত কোয়ার্টার ফাইনাল যে ড্রিম ম্যাচ অনেকেই দেখতে চেয়েছিল, যে সেটা হচ্ছে হয়তো আর দেখা হবে না। এরপর গ্রুপ এলো মোটামুটি এক্সপেক্টেড, এমন কিছু হয়নি যে জার্মানি গ্রুপ স্টেজ থেকেই আউট হয়ে গেছে, এই ধরনের ম্যাসিভ শক এবার হচ্ছে হয়নি। কিন্তু ওয়ার্ল্ড কাপ যেহেতু অনেক বড়, 48টা টিম নিয়ে হচ্ছে শুরু হয়েছে, তাই এখন শুরু হচ্ছে রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 না, এখন এবার হচ্ছে রাউন্ড অফ 32তে নকআউট স্টেজ শুরু হবে। আর বন্ধুরা, ওয়ার্ল্ড কাপের ইতিহাসে প্রথমবারে আমরা রাউন্ড অফ 16 নকআউট ম্যাচ দেখতে যাচ্ছি। এই 16টা ম্যাচই ঠিক করে দেবে আগামী কয়েকদিন আমাদের রাতের ঠিক মতো ঘুম হবে কি হবে না। তো সব বেশি হচ্ছে বকবক করব না, আর প্রতি ম্যাচ নিয়ে ছোট করে কথা বলবো, দুইটা টিমের কারেন্ট ফর্ম নিয়ে আলোচনা করব, তারপর প্রেডিকশন দিব। চলো শুরু করা যাক প্রথম ম্যাচ দিয়ে, সাউথ আফ্রিকা ভার্সেস কানাডা।
আমার মতে গ্রুপ স্টেজে দুই দলেই বেশ ভালো পারফর্ম করেছে। সাউথ আফ্রিকা তো যেমন আমরা একটু আগেই বললাম পুরো গ্রুপের বিগেস্ট সারপ্রাইজ ছিল, বিশেষ করে কোরিয়ার বিপক্ষে ম্যাচ, ওদের ম্যাচটা হচ্ছে তাই পুরা গ্রুপ স্টেজের বিগেস্ট টার্নিং পয়েন্ট ছিল। আর কানাডা যদিও ওরা নিজেদের গ্রুপে সুইজারল্যান্ডের পিছনে ফিনিশ করেছে, তারপরও আমার মতে ওদের পারফরমেন্স একদমই খারাপ ছিল না। ভাই জোনাথান ডেভিড ওয়ার্ল্ড কাপে হ্যাটট্রিক করেছে। একবার ভাবো ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে হ্যাটট্রিক স্কোরারদের তালিকায় একটা কানাডিয়ান প্লেয়ারের নাম থাকবে, জোনাথান ডেভিড। তবু এটা কিন্তু নেক্সট লেভেলের ব্যাপার স্যাপার। তাই আমি বিলিভ করি হোম অ্যাডভান্টেজে কানাডাকে একটু হেল্প করতেছে। তবে একটা সমস্যা আছে, আমরা জানি না কোন সাউথ আফ্রিকা মাঠে নামবে এই ম্যাচে। যেটা হয়ে গেছে ম্যাচ অবশ্যই, আমি আগেই প্রেডিকশনের মতো বলতেছি, মেক্সিকোর বিপক্ষে যে সাউথ আফ্রিকা খেলছিল, যদি সেই সাউথ আফ্রিকা নামে তাহলে হয়তো 2-3টা গোল দিয়েই দিবে। কিন্তু আমার ফিলিংস হলো ম্যাচটা অনেক ক্লোজ হবে, আর শেষ পর্যন্ত কানাডা অল্প ব্যবধানে জিতবে, কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে যাবে। আর আমার মনে হয় হয়তো হচ্ছে 2-1 বা স্লপি 1-0 উইন, এই টাইপের খেলা হইতে পারে এটা। আর একটা কথা, আমি এই ভিডিওটা কানাডা ম্যাচের শুরু হওয়ার আগেই রেকর্ড করেছি, তাই যদি সাউথ আফ্রিকা সামহাও এই ম্যাচ জিতে যায় তাহলে ভাই এই প্রেডিকশনটা ভুলে যাও, ইলেস করে দাও তোমাদের মাইন্ড থেকে এটা। জার্মানি ভার্সেস প্যারাগুয়ে এর পরের ম্যাচ যেটা হবে, জার্মানি ভার্সেস প্যারাগুয়ে। আমার মনে হয় তোমাদের অনেকেরই এই ওয়ার্ল্ড কাপে জার্মানিকে দেখতে খুব ভালো লেগেছে, বিশেষ করে ওদের আইকনিক কিট। সত্যি বলতে এই জার্সি দেখলেই হচ্ছে আলাদা একটা ফিলিং আসে। আর আইভরি কোস্টের বিপক্ষে ওদের লাস্ট ম্যাচ, আমার মতে ওই ম্যাচ দেখে জার্মানিকে জাজ করা উচিত না, কারণ তখন ওদের গ্রুপ টপ অলরেডি কনফার্ম হয়ে গিয়েছিল। তাই লাস্ট ম্যাচটা ওরা হচ্ছে যদি 100% সিরিয়াস নাও খেলে থাকে, সেটা কমপ্লিটলি আন্ডারস্টেবল। ইকুয়েডরের কাছে হারার মানে এই না যে জার্মানি এই ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করতে পারবে না। হ্যাঁ, এই টিম কিছু ফ্লস অবশ্যই আছে, বিশেষ করে ফ্রন্ট লাইনে এক্সপিরিয়েন্সের অভাব। কাই হাভার্টসকে ভরসা করে ও কত দূর যেতে পারে সেটা আগামী কয়েকটা ম্যাচেই বোঝা যাবে। কিন্তু প্যারাগুয়ে, আমার মতে জার্মানি খুব কমফোর্টেবলি হ্যান্ডেল করতে পারবে প্যারাগুয়েকে। আমি তো বলবো জার্মানি এই ম্যাচে 8-0, 4-0, 6-0 এইরকম স্কোর লাইনেও জিততে পারে। এরকম কিছু হলে আমি একদমই সারপ্রাইজ হব না। নেদারল্যান্ডস ভার্সেস মোরক্কো। এবার আসি এখন পর্যন্ত রাউন্ড অফ 32 এর সবচেয়ে বড় ম্যাচ নিয়ে, দ্য বিগেস্ট ম্যাচ আপনারা বলতে পারেন, নেদারল্যান্ডস ভার্সেস মোরক্কো। আমার মতে এটা এখন পর্যন্ত পুরো ওয়ার্ল্ড কাপের অন্যতম বিগেস্ট ক্লাশ হবে। দুইটা টিমই গ্রুপ স্টেজে দারুণ ইমপ্রেস করেছে, দুইটা টিমেই আন্ডারডগ। প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ড্র করেছিল হচ্ছে, তারপর হচ্ছে নেদারল্যান্ডস, তারপর সুইডেনের বিপক্ষে যেভাবে ডমিনেট করেছে, তারপর ওই পারফরমেন্স সত্যি ইমপ্রেসিভ ছিল। আর গ্রুপ স্টেজ দেখার পরে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো সবচেয়ে ব্যালেন্স মিডফিল্ড যদি কোনো টিমের থাকে তাহলে সেটা হচ্ছে নেদারল্যান্ড। সেটা আমি আগে থেকেই বলে আসছি। আমি আমার প্রেডিকশন ভিডিওতেও বলেছি যে এই ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস অবশ্যই আগে যাবে, অনেক হচ্ছে ভালো একটা পজিশনে যাবে, এবং তাদের মেইন হচ্ছে একটা রোল প্লে করবে তাদের মিডফিল্ড। কারণ তাদের মিডফিল্ড হচ্ছে আপনারা বলতে পারেন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যদি হচ্ছিল পর্তুগালের মিডফিল্ড সবচেয়ে ব্যালেন্সড, আবার অনেকের কাছে স্পেন বা হচ্ছে অন্যান্য আরও অনেক কিছু টিম আছে যাদের মিডফিল্ড বেস্ট মনে হতে পারে। কিন্তু আমি গ্রুপ স্টেজ দেখার পর আগেই প্রেডিকশন আমি বলে দিয়েছিলাম যে নেদারল্যান্ডসের টিম ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড হচ্ছে এই পুরো ওয়ার্ল্ড কাপে, পুরো বিশেষ করে নেদারল্যান্ডসের মিডফিল্ড পুরো টুর্নামেন্টের অন্যতম বেস্ট পারফর্মিং মিডফিল্ডও এখন। ফ্র্যাঙ্কি ডিয়ং, রায়ান গ্রাভেনবার্গ, টিজানি রেইন্ডার্স, গ্রুপ স্টেজ জুড়ে ওদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল অ্যাবসলিউটলি টপ ক্লাস, স্পেশালি ফ্র্যাঙ্কি ডিয়ং এবং রায়ান গ্রাভেনবার্গ। অন্যদিকে মরক্কোতেও কোয়ালিটি প্লেয়ারের অভাব নেই, তবে একটা জায়গায় নেদারল্যান্ডস স্পষ্ট অ্যাডভান্টেজ পাবে, ওদের অ্যাটাক। যেভাবে সামারভিল, কোডি গাকপো, ব্রায়ান ববি পারফর্ম করছে, তার উপর বেঞ্চে মেমফিস ডিপেয়ের মতো প্লেয়ার বসে আছে। এই স্কোয়াড ডেপ মোরক্কোর বিপক্ষে বিশাল একটা ফ্যাক্টর হতে পারে। অবশ্যই মোরক্কোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ব্রাজিলের বিপক্ষে ওরা যেভাবে গোল স্কোর করেছিল, তারপর লাস্ট ম্যাচে যে ক্যারেক্টার দেখিয়েছে তারা, আমার মতে এটাও পুরো ওয়ার্ল্ড কাপে অন্যতম সেরা ম্যাচ হতে যাচ্ছে। লো স্কোরিংও হতে পারে, কিন্তু আমি অন্তত এক্সপেক্ট করছি দুই টিমেই গোল করবে। আর আমার মনে হয় ম্যাচে অন্তত 3 থেকে 4টা গোল আমরা দেখতে পারবো। শেষ পর্যন্ত আমার প্রেডিকশন নেদারল্যান্ড জিতবে, কিন্তু খুব ক্লোজ ম্যাচ হবে এটা। এটা খুব ক্লোজ ম্যাচ হবে এবং বেশি ব্যবধানে জিততে পারবে না কোনো টিম, সম্ভবত মাত্র 1 গোল ব্যবধানে জিততে পারে। অ্যান্ড অনেস্টলি এটা দেখার মতো একটা ফুটবল ম্যাচ হতে যাচ্ছে। এখন যদি আমরা কথা বলি ব্রাজিল ভার্সেস জাপান, ও মাই গড, ব্রাজিল ভার্সেস জাপান। বন্ধুরা, তোমাদের মধ্যে যারা এনিমে দেখো তারা নিশ্চয়ই ক্যাপ্টেন সুবাসায়ের নাম শুনেছো। আর এই ম্যাচের সঙ্গে একটা অসাধারণ স্টোরি লাইন জড়িয়ে আছে। আমি
অলরেডি ডিসাইড করে রেখেছি এই ওয়ার্ল্ড কাপ চলাকালীন বা ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর জাপান নিয়ে একটা আলাদা ভিডিও অবশ্যই বানাবো। কারণ তোমাদের জানা উচিত ক্যাপ্টেন সুবাসা আর আরও অনেক এনিমে জাপান ফুটবলকে আজকের এই জায়গায় নিয়ে আসতে কতটা বড় একটা রোল প্লে করে। ক্যাপ্টেন সুবাসা এমন একটা এনিমে যেটা হচ্ছে পুরো একটা জেনারেশনকে ফুটবল খেলতে ইন্সপায়ার করেছে। আজ জাপান যদি ওয়ার্ল্ড কাপে থাকে তাহলে এই এনিমের বিশাল একটা কন্ট্রিবিউশন আছে। আর সবচেয়ে ক্রেজি ব্যাপারটা জানো, ক্যাপ্টেন সুভাষা অ্যানিমের এন্ডিংয়ে যা হয় জাপান ভার্সেস ব্রাজিলের ম্যাচ দিয়ে, মানে এনিমে শেষেই হয় হচ্ছে জাপান ভার্সেস ব্রাজিল ওয়ার্ল্ড কাপ ম্যাচের শুরু হওয়ার মুহূর্তে। এই কনটেক্সটটা পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে। একটা এনিমে পুরো একটা জেনারেশনকে ফুটবল খেলতে ইন্সপায়ার করেছে। শুধু জাপানিজ প্লেয়ারদের না, আজকের অনেক প্রফেশনাল ফুটবলের ছোটোবেলায় ক্যাপ্টেন সুভাষা দেখেছে। আর জাপান ওরা তো প্রায় প্রত্যেক ওয়ার্ল্ড কাপেই একটা না একটা জায়ান্ট টিমকে নক আউট করেই। তারপর তার উপর এবার রাউন্ড অফ 32-এ ব্রাজিলেই এই পুরো স্টোরিলাইনটা আমার মাথায় আসলে ভাই মন থেকে খুব চাইছে জাপানকে জিতিয়ে দেই। সত্যি বলছি, আমার কাছে বিশ্বাস করার মতো অনেক কারণ আছে যে জাপান ব্রাজিলকে হারাতেও পারে। বিশেষ করে নেদারল্যান্ডসের বিপক্ষে ওদের ম্যাচ, ওটা একটা স্টেটমেন্ট পারফরমেন্স ছিল। তবে একটা ম্যাচ আমাকে হতাশ করেছে সুইডেনের বিপক্ষে। আমার মতে জাপান হচ্ছে ওই ম্যাচটা কমফোর্টেবলি জেতা উচিত ছিল। আর ওই একটা ম্যাচ এর কারণেই এই ম্যাচে আমি বেনিফিট অফ দ্য ডাউট দিব ব্রাজিলকে। কারণ ব্রাজিলের অ্যাটাকিং কোয়ালিটি অসাধারণ। মাথায়স কুনায়ের ফর্ম, যেটা আমি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগেই বলেছিলাম যে মাথায়স কুনা যদি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে অ্যানচেলোত্তি, তাহলে মাথায়স কুনা গনাবি হচ্ছে ব্রাজিলস মোস্ট ইম্পর্টেন্ট কি পারসন ইন দ্য হোল রান। তারপর আমরা দেখি যে ভিনিসিয়াস জুনিয়র তো পুরো ওয়ার্ল্ড কাপের জন্য বেস্ট প্লেয়ারের মতো হচ্ছে অন্যতম একজন বেস্ট প্লেয়ার। এখন সে হচ্ছে তার 10x যে আগে বলেছিল সেই 10x এখন সে দিয়ে এখন ওয়ার্ল্ড কাপে এসে দিচ্ছে। সে হচ্ছে ভুলে গেছিল হয়তো তার 10x এর কথা। বিশেষ করে রাফিনা না থাকায় যে গ্যাপ তৈরি হয়েছে সেটা অনেকটা ফিল আপ করেছে হচ্ছে বাকি প্লেয়াররা। মিডফিল্ডে ব্রুনো গুইমারেস পাকুয়েতা ম্যাচ বাই ম্যাচ আরও ভালো খেলতেছে। আমার মনে হচ্ছে ব্রাজিল টিম প্রতিটা ম্যাচের সঙ্গে আরও স্ট্রং হয়ে উঠতেছে। হ্যাঁ, এটাও সত্যি যে গ্রুপ স্টেজের শেষ দিকে ওদের ওপোনেন্ট একটু তুলনামূলক সহজ ছিল, কিন্তু মোরক্কোর মতো কঠিন টিমকে যেভাবে হ্যান্ডেল করেছে সেটা ইমপ্রেসিভ। এই ম্যাচেও একই ইন্টেন্সিটি ধরে রাখতে পারবে কি না, আমার মনে হয় পারবে, কিন্তু হচ্ছে যদি জাপান করে ফেলে আমি একটুও সারপ্রাইজ হব না। কারণ জাপান ঠিক এমন কাজই করে। কিন্তু যদি হচ্ছে সত্যি ব্রাজিল আউট হয়ে যায় তাহলে এটা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির বিগেস্ট আপসেটগুলোর একটা হবে। আর আমি কোনো এনিমি দেখে নেই, কিন্তু আমি ক্যাপ্টেন সুভাষ অবশ্যই দেখবো। আবার ম্যারাথন চালু হয়ে যাবে ফ্রান্স ভার্সেস সুইডেন। এবার আসি ফ্রান্স ভার্সেস সুইডেন বন্ধুরা। ফ্রান্স যদি চতুর্থ গোলে থামতো তাহলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু আমার মনে হচ্ছে ওরা 6টা পর্যন্তও যেতে পারে। আমার মতে রাউন্ড অফ 32 এর হাইয়েস্ট স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে এটা। ফ্রান্স পুরোপুরি সুইডেনকে ডিস্ট্রয় করে দিতে পারে। ওদের গ্রুপ স্টেজ পারফরমেন্স তোমরা সবাই দেখেছো। সুইডেন নিয়ে অনেস্টলি আমার তেমন কিছু বলারই নেই। হ্যাঁ, ওরা এখন এখানে পর্যন্ত এসেছে, ক্রেডিট অবশ্যই প্রাপ্য ওদের। বিশেষ করে ইসাক যেভাবে পুরো টিমকে ক্যারি করেছে, ওকে রিসপেক্ট দিতেই হবে। কিন্তু তার হচ্ছে ভালো সিজন যায়নি লিভারপুলের সাথে, তবু সুইডেনে এসেছে, ভালো খেলতেছে। কিন্তু ফ্রান্স ওলিসে ফর্মে, ডেমবেলে ফর্মে, এমবাপ্পে নিজের সেরা ফুটবল খেলতেছে, সে তার পিকে আছে তার কেরিয়ারের। বারকোলা ফ্রম দ্য বেঞ্চ, ডিজায়ে ডুয়ে, চার্কি প্রপার ক্লিকিনি করা হয়নি এখনও চার্কিকে। মানে টিমের এত পটেনশিয়াল এখনও পুরো ইউজই হয়নি। এই টিম এখন থামার মতো অবস্থাতেই নেই। আমার মতে ফ্রান্স অন্তত 5 থেকে 6টা গোল করতেই পারে এই ম্যাচে। তারপর আবার সবাই আলোচনা শুরু করে দেবে ফ্রান্স কি সত্যি টানা তৃতীয় ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে যাচ্ছে। কিন্তু ওই আলোচনা পরে হবে। এবার হচ্ছে আইভরি কোস্ট ভার্সেস নরওয়ের কাছে আসি। আমার মতে এই ম্যাচ মানুষটা যতটা ইজি ভাবছে আসলে তার চেয়ে অনেক বেশি ক্লোজ হবে এই ম্যাচটা। জার্মানির বিপক্ষে আইভরি কোস্টের ম্যাচ একটা কেস স্টাডি হিসাবে আপনারা নিতে পারেন। আমার মনে হয় বেঞ্চ স্ট্রেন্থ একটু বেশি থাকলে জার্মানিকে ওরা সত্যি হারিয়েই দিতে পারত। ডিও মান্ডে এই ওয়ার্ল্ড কাপে যেভাবে খেলছে, আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পর সবাই এই প্লেয়ারকে নিয়েই কথা বলবে। যেখানে আমি দেখতেছি পিএসজির সাথে তার লিঙ্ক হয়ে গেছে, হয়তো ডিও মান্ডে পিএসজির কাছে সাইন করেও নিবে। নরওয়ের বিপক্ষে ভালো খেলতে পারলে ওর কেরিয়ার একদম অন্য লেভেলে চলে যাবে। সে অলরেডি হচ্ছে পিএসজির সাথে হয়তো সাইন করেও ফেলেছে। পুরো স্টার্টিং 11-এই প্রায় বেঞ্চে বসিয়ে রেখেছিল। এখন হচ্ছে নরওয়ে, তারা হচ্ছে তাদের লাস্ট ম্যাচে। এখন ভাবো ফ্রান্সের বিপক্ষে প্লেয়ারদের রেস্ট দিয়ে যদি আইভরি কোস্টের কাছেই হেরে যায়,
তাহলে ব্যাপারটা কতটা ফানি হবে। অনেস্টলি ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে নরওয়ে নিয়ে আমার অনেক এক্সপেকটেশন ছিল। ভাবছিলাম ইরাকের বিপক্ষে গোলের পর গোল করবে, তারপর সেনেগালের সঙ্গে একটা ড্র বা বের করে আনতে পারবে, ফ্রান্সের বিপক্ষে হারবেই, এটা এক্সপেক্টেডই ছিল। তারা হালান্ডও আগেই বলে দিয়েছিল যে ফ্রান্সের কাছে আমরা সম্ভবত হারবো এবং ফ্রান্স সম্ভবত ওয়ার্ল্ড কাপও জিতবে। সেনেগালের বিপক্ষে ওদের ম্যাচ, ওই একটা ম্যাচ আমাকে বিশ্বাস করিয়েছে নরওয়ে অনেক দূর যেতে পারে। যেভাবে একটা ফিজিক্যাল টিমের বিপক্ষে ওরা ডিফেন্সিভ অর্গানাইজ ছিল, তারপর কাউন্টার অ্যাটাক এক্সিকিউট করেছিল, আমি সুগ্ধ আমি আমি সত্যি মুগ্ধ। আরও গোল করতে পারতো। আমার মনে হয় আইভরি কোস্টের বিপক্ষেও একই গেম প্ল্যান ব্যবহার করবে। হ্যাঁ, আইভরি কোস্টে ফিজিক্যাল টিম, কিন্তু নরওয়ে ঠিক এমন টিমের বিপক্ষেই খেলতে পছন্দ করে। ওডেগার্ড অসাধারণ খেলছে, শুধু হালান্ড না, ওদের উইঙ্গার, ফুলব্যাক, অনেক প্লেয়ারই ওয়ার্ল্ড কাপে টপ ক্লাস ফর্মে। সেন্টার ব্যাক পেয়ারিংটাই আমার কাছে একটু উইক লাগে। কর্নার আর ক্রস ডিফেন্ড করার সময় ওদের একটু নার্ভাস লাগে আমার। কিন্তু এটা এক্সপিরিয়েন্স, তাদের বিগ টিমে খেলার এক্সপিরিয়েন্স নাই, এটা স্বাভাবিক। কিন্তু মিডফিল্ডার ফুলব্যাকরা অনেক সময় সেই উইকনেস কাভার করে দেয়। ওদের কাউন্টার প্রেস ও ওদের কাউন্টার প্রেসও অসাধারণ। আমার মনে হয় ম্যাচটা অনেক ক্লোজ হবে, এক্সট্রা টাইমেও যেতে পারে, পেনাল্টি শুট আউটেও অসম্ভব কিছু না। আইভরি কোস্ট এই ম্যাচটা শেষ পর্যন্ত ঝুলিয়ে রাখবে, কিন্তু শেষ মুহূর্তে একটা গোল করে নরওয়ে এই ম্যাচটা জিতে কোয়ার্টার ফাইনালের দিকে গিয়ে যাবে। আর যদি ফ্রান্সের বিপক্ষে প্লেয়ার রেস্ট দিয়ে এসে তারপর আইভরি কোস্টের কাছেই আউট হয়ে যায়, তাহলে সত্যি বলতে ওদের নিয়ে আমার আর কিছু বলার থাকবে না। এখন যদি কথা বলি আমরা ইংল্যান্ড ভার্সেস ডিআর কঙ্গো, বন্ধুরা, মুত্তুসোমি ভার্সেস জুড বেলিংহাম, এই মিডফিল্ড ব্যাটেল আমি কোনোভাবেই মিস করতে চাই না। ইংল্যান্ডের উপর থেকে কালা জাদু এখন পর্যন্ত তো অবশ্যই নেমে গেছে, ওরা গ্রুপ টপ করেছে, তাই ওই ঝামেলা তো শেষ, বন্ধুরা। কিন্তু তোমরা জানোই আমার প্রেডিকশন ছিল যে এই ইংল্যান্ড টিম অন্তত সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। কারণ ও মাই গড, জুড বেলিংহাম পুরো গ্রুপ স্টেজ জুড়ে এত ভালো খেলেছে যে আমার জন্য সে ইংল্যান্ডের বেস্ট প্লেয়ারদের একজন। শুধু ইংল্যান্ডের না, পুরো ওয়ার্ল্ড কাপের অন্যতম বেস্ট প্লেয়ারদের একজন সে, অন্তত অন্যতম বেস্ট মিডফিল্ডার আমার কাছে জুড বেলিংহাম। আর আমি এখানে একটা একদম সিম্পল প্রেডিকশন দিচ্ছি, ডিআর কঙ্গো খুব কষ্ট করে ইংল্যান্ডের বিপক্ষে একটা গোল করতে পারবে। আর যদি সেটাও না পারে, তাহলে ইংল্যান্ড এই ম্যাচ 2-0 স্কোর লাইনেও জিততে পারে। তারা আরও গোল স্কোর করতে পারে, যাতে যাতে তাদের অন্যান্য টুইঙ্গারও গোল স্কোর করতে পারে, সেখানে 4-0 5-0 হতে পারে। ইংল্যান্ডের যে হোয়াইট প্লেয়ার অপশন, যাদের উইঙ্গার্স, তারা ঘুরে ফিরে আবার রাশফোর্ডের উপর এসে দাঁড়িয়েছে, রাইট উইঙ্গে সাকা আছে, মাদুয়েকে আছে, আমি জানি আরও অনেক অপশন আছে, কিন্তু প্লেন্টি অফ অপশনস আছে ওদের। তারপর সম্ভবত বিশ্বের সেরা স্ট্রাইকার তাদের কাছে হ্যারি কেন, যে তার ক্রিস্টিয়ানো রোনালদোর বেস্ট গোল স্কোরিং সিজনের নাম্বার বিট করেছে হ্যারি কেন এই সিজনে। দ্যাট ইজ ক্রেজি। বিল্ড আপের মধ্যে যেভাবে জিনিসগুলো এক্সিকিউট করছে ভাই, এবার ইংল্যান্ড টিম সত্যি অন্যরকম কিছু করছে বলে আমার মনে হচ্ছে। আর ওদের কাছে এমন একজন কোচ আছে যিনি কাপ কম্পিটিশনে খুবই ভালো। তার অ্যান্ডারসন, ডেক্লেন রাইস, ওদের মিডফিল্ড পিভট খুবই স্ট্রং, জুড বেলিংহাম তো আছেই। আমি যখন নেদারল্যান্ডসের মিডফিল্ড নিয়ে কথা বলছিলাম, আমি আসলে ইংল্যান্ডকে পুরোপুরি মিস করে গিয়েছিলাম। আমার মনে হয় ওদেরও ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা মিডফিল্ড আছে। এবার ইউএসএ ভার্সেস বসনিয়া, ইউএসএ আমাকে ভীষণ ইমপ্রেস করেছে, বন্ধুরা। আমি সত্যি কথা বলবো, আমি আশা করি নাই এরা এত ভালো খেলবে। বসনিয়া রাউন্ড অফ 32-এ উঠে এসেছে, এটা অবশ্যই ওদের একটা জন্য বিশাল অ্যাচিভমেন্ট। কিন্তু তারপরেও ইউএসএ ওরা সত্যি আমাকে ওয়ার্ল্ড কাপে অনেক ইমপ্রেস করেছে। রবিনসন, অ্যাডামস, ম্যাককেনিল, বালুগান ভাই, এদের প্লেয়াররা, এমনকি সার্জিনো ডেস্টো এই ওয়ার্ল্ড কাপে দারুণ খেলতেছে। এটা পজিটিনোয়ের টিম, আমার বিশ্বাস ওদের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার রাস্তা প্রায় পরিষ্কার। আর আমার মনে হয় ওদের ব্র্যাকেটের অন্যতম বেস্ট টিম ওরাই, এখানে কোনো সন্দেহই নেই। বেলজিয়াম ভার্সেস সেনেগাল নিয়ে যদি কথা বলি, এখন সেনেগাল তাদের গ্রুপ স্টেজে আমাকে অনেক ডিসঅ্যাপয়েন্ট করেছে। যদিও আমি বুঝতে পারছি ওদের গ্রুপ সত্যি খুব কঠিন ছিল। নরওয়ে অবিশ্বাস্যভাবে ভালো খেলেছে, সত্যি বলছি, পাগলের মতো খেলেছে তারা। আর ফ্রান্স তো ফার্স্ট হবে, সেটা সবাই জানতোই, এখানে নতুন কিছু নেই। কিন্তু বেলজিয়াম এই টিম একদম একদম হারাম বল খেলতেছে এই টিম। আমি এই টিম আর দেখতে চাই না ভাই। আমি তোমাদের বলছি, সেনেগাল যদি বেলজিয়ামকে না হারায়, তাহলে ওদের দেশ শেষ। না, ওদের দেশ শেষ না, কিন্তু এরপর থেকে ওদের ফুটবল খেলতে দিও না ভাই, বা কোনোভাবেই খেলতে দিও না, যদি সেনেগাল বেলজিয়ামকে হারাইতে না পারে। ভাই, বেলজিয়াম এত বাজে ফুটবল খেলতেছে এই গ্রুপ স্টেজে। আমার দেখা সবচেয়ে খারাপ ম্যাচগুলোর
মধ্যে হচ্ছে ছিল একটা হচ্ছে বেলজিয়ামের সবচেয়ে কম এন্টারটেইনিং গেম, সবচেয়ে স্লো ম্যাচ। আমি বুঝছি যেন স্লথের স্পোর্টে খেলা চলতেছে, টার্টেল খেলতেছে এদের ম্যাচে, এমন খেলা মনে হচ্ছিল। আমি গ্রুপ স্টেজে যে ম্যাচগুলো দেখেছি, বেলজিয়ামের ম্যাচগুলো ছিল ঠিক সেরকম। পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া, এটার কথা আমি পরে বলবো, দাঁড়াও দাঁড়াও একটু পরে বলবো, না না, রিটেনশন খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, ওয়েট করো। এখন কথা বলবো আমরা স্পেন ভার্সেস অস্ট্রিয়াকে নিয়ে। অস্ট্রিয়া শেষ ম্যাচে আলজিয়ারের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। এখন পর্যন্ত আর্জেন্টিনার বিরুদ্ধে খুব ভালো খেলেছিল। মেসিয়ের ব্রিলিয়ান্স না থাকলে ওরা সত্যি আর্জেন্টিনাকে সমস্যায় ফেলতে পারতো। কিন্তু স্পেন বন্ধুরা, আমার মনে হয় এই টিম অনেক বেশি স্ট্রং। আমরা সবাই জানি সেটা, কিন্তু এখনও আমার মনে হয় স্পেন তাদের বিগেস্ট পটেনশিয়ালে পৌঁছায়নি। যদি আমরা দেখি লামিন ইয়ামাল তেমন ভালো খেলেনি পরের ম্যাচে, তার প্রথম স্টার্টসটাই ছিল উরুগুয়ের বিপক্ষে, আর ওই ম্যাচে এত মারামারি আর এত ফিজিক্যাল ফুটবল হচ্ছিল, সে ঠিকমতো খেলতেই পারেনি। নিকো উইলিয়ামস ইনজুর্ড হয়ে গেছে, ইরেমে পিনো ইনজুর্ড হয়ে গেছে। এই মুহূর্তে ওদের মিডফিল্ডই পুরো টিমটাকে ক্যারি করছে। ওয়ারজাবাল একের পর এক গোল স্কোর করতেছে, ধরাধর গোল করতেই যাচ্ছে সে। আমার বিশ্বাস এই টিম এখনও পুরোপুরি ক্লিক করেনি। আর যদি হচ্ছে এই ম্যাচেও ভালো পারফর্ম না করে, তাহলে পরের ম্যাচ পর্তুগাল হোক বা ক্রোয়েশিয়া, যার যার সাথেই খেলুক, যদি এই ম্যাচে লামিন ইয়ামাল ভালো পারফর্ম না করে, তাহলে সমস্যা হয়ে যাবে বন্ধুরা, অনেক বড় সমস্যা হয়ে যাবে। সুইজারল্যান্ড ভার্সেস আলজেরিয়া, এরা খুব একদম ওল্ড ম্যান ফেস অফ। দুই টিমে বুড়ারা হচ্ছে নেমে আসবে একের পর এক সঙ্গে লড়াই করতে। সুইজারল্যান্ড জিতে যাবে। এই ম্যাচ নিয়ে আমার হচ্ছে আর বেশি কথা বলার দরকার নেই, একদমই না বন্ধুরা। আর্জেন্টিনাও ওই যে ভাই সাহেব যে বাবা ইংল্যান্ডের উপর ঝাড়ফুঁক করেছিল, হ্যারিকেনের উপর কালো জাদু করেছিল, সে দুইটা প্রেডিকশন দিয়েছিল। একটা সে বলেছিল ইংল্যান্ডের হ্যারিকেন হাঁকবে, হ্যারিকেন হচ্ছে হেগেও দিয়েছে। তারপর বলেছিল পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিতবে, ওটা পরে হচ্ছে জানা যাবে। কিন্তু হচ্ছে তারপর সে তৃতীয় প্রেডিকশন দিয়েছিল, সে বলেছিল কেপ ভার্দে ওয়ার্ল্ড কাপ থেকে আর্জেন্টিনাকে নক আউট করে দিবে। বন্ধুরা, যদি এটা হয়ে যায়, আমি সব কিছু দান করে দিব এই বাবাদের। এরপর থেকে পৃথিবী ওরাই চালাবে ভাই, ওরাই চালাবে। আমি মেনে নিব কালো জাদু বলে কিছু আছে, সাদা জাদু আছে, বাদামি জাদুও আছে, সব ধরনের জাদুই আছে, আমি মেনে নিব। আমি এখন থেকেই হচ্ছে মেনে নিচ্ছি ভাই। কেউ আমার উপর হচ্ছে একটু ফু দিয়ে দাও ভাই, ভাই মাফ করে দিও, আই লাভ ইউ। কিন্তু অবভিয়াসলি আর্জেন্টিনা অনেক বেশি স্ট্রং, ওদের হচ্ছে সহজে এই ম্যাচ জেতা উচিত হোপফুলি। এবার কলম্বিয়া ভার্সেস ঘানা, টপ গেম। ঘানা আবারও হচ্ছে একটা খুব হাই ইন্টেন্সিটি ফিজিক্যাল সাইড। আর কলম্বিয়াকে আমরা দেখেছি গত রাতে, মানে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তার রাতে পর্তুগালের বিপক্ষে। কিন্তু জানো বন্ধুরা, আমার মনে হয় কলম্বিয়া এখনও ফাইনাল থার্ডে নিজেদের স্ট্রাইকারদের বেস্ট আউটপুট বের করতে পারছে না। এই ওয়ার্ল্ড কাপে ওরা যদি চান্স ক্রিয়েট করছে, অনেক শট ক্রিয়েট নিচ্ছে, তারপর কিন্তু ওদের স্ট্রাইকাররা ঠিক কি সেই কনভার্সন রেট দিতে পারতেছে? আমার মতে তারা দিতে পারতেছে না। এটা হচ্ছে ভবিষ্যতে কোনো না কোনো ম্যাচে ওদের হচ্ছে বিপদে ফেলবে। কিন্তু ঘানায়ের বিপক্ষে না, ঘানায়ের বিপক্ষে ফেলবে না। এই ম্যাচ কলম্বিয়া খুব সহজেই হচ্ছে সামলে নিতে পারবে। এখন যদি কথা বলি অস্ট্রেলিয়া ভার্সেস ইজিপ্ট, আমার মনে হয় ইজিপ্ট এই ম্যাচ খুব ভালোভাবেই হ্যান্ডেল করবে। অস্ট্রেলিয়া একটা হচ্ছে টপ হচ্ছে আন্ডারডগ টিম। অস্ট্রেলিয়ার রুট ওয়ান ফুটবল খেলবে, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার ওই ভয়ঙ্কর ফিজিক্যাল ফুটবল, ওই বড় বড় চরুওয়ালা প্লেয়ারগুলো যারা শুধু দৌড়ায়, আমি বুঝি ব্যাপারটা, কিন্তু ইজিপ্ট জানে কিভাবে ম্যাচ জিততে হয়। মারমোস, সালা, ওরা খুব সহজেই কাজটা করে দিতে পারে। সালা ওই ম্যাচে গোল করবে, অবশ্যই সে গোল করবে আমার মনে হয়। তোমরা হচ্ছে এটা নিশ্চিত ধরে নিতে পারো, কারণ কারণ আমি বলে দিয়েছি। এবার আসি শেষ ম্যাচে, পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া। কারণ কিভাবে যেন পর্তুগাল আর ক্রোয়েশিয়া নিজেদের গ্রুপ স্টেজে যে পারফরমেন্স দিয়েছে, তারপর এখন সবাই এই ম্যাচ থেকে অনেক বড় আশা করছে। এই ম্যাচ খুবই টাইট হতে পারে বন্ধুরা। কারণ হচ্ছে সাধারণত মানুষ পর্তুগাল আর ক্রোয়েশিয়ার মধ্যে অনেক বড় কোয়ালিটি গ্যাপ আশা করে, কিন্তু ক্রোয়েশিয়া আর পর্তুগাল দুই দলের নিজেদের গ্রুপে যেভাবে পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে যদি ক্রোয়েশিয়া এর ইংল্যান্ড ম্যাচের রেফারেন্স নেই, অথবা পর্তুগালের প্রথম ম্যাচ ডিআর কঙ্গো এর বিপক্ষে আর শেষ ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে, আমার মনে হয় এই দুইটা ম্যাচই দেখিয়ে দিয়েছে হাই ইন্টেন্সিটি গেমে এই দুই টিম কেমন পারফর্ম করতে পারে, কিভাবে অপোনেন্টের চান্স ক্রিয়েটারদের কমপ্লিটলি বন্ধ করে দিতে হয়। ব্রুনো ফার্নান্ডেজকে গেম থেকে কাট অফ করা, ক্রিস্টিয়ানো রোনালদোকে গেম থেকে কাট অফ করে দেওয়া,
পেদ্রো নেতো তো অনেক সময় ম্যাচে এমনিতেই কাট অফ হয়েই নামে। জোয়াও ফেলিক্সের ওর পারফরমেন্স পুরো মুডের উপর ডিপেন্ড করে, যে হচ্ছে কখন কীরকম খেলবে তা সেটা তোর পুরোপুরি ওর মুডের উপর ডিপেন্ড করে। তাহলে এই প্লেয়ারদের বিরুদ্ধে কিভাবে প্ল্যান করবে, এটার একটা টেমপ্লেট এখন ক্রোয়েশিয়ার হাতে আছে। একটা এটা এমন একটা ম্যাচ যেখানে অপোনেন্টের পুরো লো ব্লকে খেলবে, আর হচ্ছে একটা এমন ম্যাচ যেখানে অপোনেন্ট বারবার মিডফিল্ড এরিয়াতে বল রিকভার করবে। তারপর পর্তুগালের অ্যাটাক লাইনের ইনএফিসিয়েন্ট প্রেস খুব সহজেই বাইপাস করে সোজা ফাইনাল থার্ডে ঢুকে যেতে পারে। তাই পর্তুগাল ভার্সেস কলম্বিয়া ম্যাচ আমার মতে ক্রোয়েশিয়ার জন্য সবচেয়ে বড় রেফারেন্স পয়েন্ট হতে চলেছে। কারণ ক্রোয়েশিয়া এমন একটা টিম যারা এন্ড টু এন্ড ফুটবল খেলতে ভালোবাসে। আমি ওদের ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দেখেছিলাম, আমার কাছে সেটা গ্রুপ স্টেজের অন্যতম এন্টারটেইনিং ম্যাচ ছিল। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে, ক্রোয়েশিয়াকে দেখে মনে হয় ভাই ওরা হচ্ছে এত বুড়া হয়ে গেছে কিন্তু ওদের বয়সেও লুকা মদ্রিচের মতো প্লেয়ার পুরো 90 মিনিট খেলতে পারে আর পাগলের মতো ডিফেন্ড করতে পারে। কোভাসিচ এখনও ক্রোয়েশিয়ার জন্য দারুণ খেলতেছে। বন্ধুরা প্যারিসিচ এখনও দৌড়ায়, এখনও থামে না সে। তাই ইন্টেন্সিটি এর কথা যদি বলি, সত্যি কথা বলতে পর্তুগাল এর অনেক ইয়াংস্টারের চেয়েও ক্রোয়েশিয়ার এই ভেটেরেন প্লেয়ারদের ইন্টেন্সিটি আমার বেশি মনে হয়। ক্রোয়েশিয়া এর দুই উইঙ্গার সুচিচ আর হচ্ছে বাটোরিনা, দুইজনেই হচ্ছে ইয়াং প্লেয়ার, 21, 22, 23 বছরের মতো ছেলে। এমনকি ওদের নাম্বার 10ও খুব বেশি বড় না, 24 থেকে 25 বছরের হবে। আর প্রেসিং করার সময় ওরাই হচ্ছে পুরো ইন্টেন্সিটি নিয়ে আসে। তাই অন্তত ফাইনাল থার্ড প্রেসিংয়ের ক্ষেত্রে ক্রোয়েশিয়ার ইন্টেন্সিটি এর কোনো ঘাটতি তোমরা হচ্ছে অনুভব করতে পারবা না। কিন্তু পর্তুগালের ক্ষেত্রে আমি একই হচ্ছে কথা বলতে পারছি না, কারণ হচ্ছে পর্তুগালের ম্যানেজার রবার্তো মার্টিনেজ বলেছেন পরের ম্যাচে ওরা কিছু চেঞ্জেস আনবে, যেটা অবশ্যই আমি হচ্ছে কলম্বিয়ার সাথে ম্যাচ দেখেই বলেছি এই টিমে বড় কোনো চেঞ্জ ছাড়া এরা ক্রোয়েশিয়ার বিপক্ষে জিততে পারবে না, যেটা খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা। কিন্তু এটা হচ্ছে কি যথেষ্ট হবে? এই ম্যাচ এত ক্লোজ হওয়ার কথা ছিল না, কিন্তু এটা ক্লোজ হয়ে গেছে। তবে পর্তুগালকে কষ্ট দেওয়ার হচ্ছে মতো ক্লোজ আমার মনে হয় না, কারণ আমার বিশ্বাস পর্তুগাল এই ম্যাচে রাফায়েল লিয়াওকে স্টার্ট করাবে। ওরা নিজেদের ডিফেন্ডিং স্ট্রাকচারেও অনেক চেঞ্জেস আনবে, বিশেষ করে নুনো মেন্ডেসকে আরও অ্যাটাকিং রোল ব্যবহার করবে। আমার মনে হয় এটাই ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালকে ম্যাচ জিতাতে পারে। আর হচ্ছে রাফায়েল লিয়াওয়ের ইনক্লুশন এবং ম্যাচের মধ্যে বড় ইম্প্যাক্ট পর্তুগালকে টুর্নামেন্টের মধ্যে দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। কারণ পর্তুগালের মধ্যে রাফায়েল লিয়াও ছাড়া 1-on-1 টেক অন নেওয়ার মতো কোনো প্লেয়ার নেই। ভাই আমার মতে যদি রাফায়েল লিয়াও এই ম্যাচটা ভালোভাবে খেলে, এরপর স্পেন আসুক অথবা অন্য যে কোনো টিম, পর্তুগালে এরপরের সব ম্যাচে রাফায়েল লিয়াওয়ের উপর নির্ভর করবে। আর এটাই আমাদের নিয়ে যাবে রাউন্ড অফ 16-এ, যেটা আমার মতে এমন দেখতে হতে পারে: জার্মানি ভার্সেস ফ্রান্স, নেদারল্যান্ডস ভার্সেস কানাডা, ব্রাজিল ভার্সেস নরওয়ে, ইকুয়েডর ভার্সেস ইংল্যান্ড, পর্তুগাল ভার্সেস স্পেন, ইউএসএ ভার্সেস সেনেগাল, আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট, সুইজারল্যান্ড ভার্সেস কলম্বিয়া। বন্ধুরা এগুলোই হতে পারে সম্ভাব্য রাউন্ড অফ 16। অবশ্যই যদি আমার হচ্ছে সব প্রেডিকশন ঠিক হয়, ও মাই গড, আমার মনে হয় আমার বেশিরভাগ প্রেডিকশনে খুব অবভিয়াস, কিন্তু আমার মতে এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপটাও অনেকটা অবভিয়াস গেছে। তবে আমি যদি তোমাদের এমন হচ্ছে দুইটা ম্যাচ বলি যেখানে কমপ্লিটলি আলাদা রেজাল্ট আসতে পারে, যেখানে হচ্ছে একটা বড় আপসেট হতে পারে, প্রথমটা আমার মনে হয় জাপান ব্রাজিলকে হারাতে পারে। অবশ্যই অনেক হচ্ছে মানুষ এটা বিশ্বাস করে, আর আমিও এটা বিশ্বাস করি, এটা খুব স্ট্রংলি বিলিভ করি বন্ধুরা। দ্বিতীয় ম্যাচ যেটা হচ্ছে রেজাল্ট আলাদা হতে পারে, সেটা অবভিয়াসলি আইভরি কোস্ট ভার্সেস নরওয়ে। আমার মনে হয় আইভরি কোস্ট নরওয়েকে হারাতে পারে। তবে হচ্ছে তবে নরওয়ে লাস্ট ম্যাচে যা করলো, তারপর হচ্ছে যদি আইভরি কোস্ট এসে ওদের হচ্ছে হারিয়ে দেয়, কি মজাই না হবে। কিন্তু এই দুইটা ম্যাচই আমার মতে যেখানে এক্সপেক্টেড টিম হারতেও পারে আর কি। সত্যি বলতে আমার গাট ফিলিং একই সঙ্গে জাপান আর আইভরি কোস্টের দিকেও যাচ্ছে, এবং হচ্ছে ক্রোয়েশিয়ার, তোমাদের অনেকেই ক্রোয়েশিয়ার কথাও বলবা, কিন্তু আমার মতে ক্রোয়েশিয়া ভার্সেস পর্তুগাল ম্যাচ এক্সট্রা টাইম পর্যন্ত যাবে। আর সেখানেই পর্তুগালের বেঞ্চ স্ট্রেংথ ওদের সাহায্য করতে পারে, যদি বিশেষ করে মিডফিল্ডে। বাকি ক্রোয়েশিয়া যদি পর্তুগালকে নকআউট করে, না 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 বন্ধুরা, না এটা হবে না, কোনোভাবেই হবে না। পর্তুগাল তো ওয়ার্ল্ড কাপ জিতবে, ক্রোয়েশিয়া পর্তুগালকে নকআউট না করছে না, ট্রাস্ট মি, একদমই করছে না। আর তোমরা হচ্ছে তোমাদের প্রেডিকশন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও বন্ধুরা। আর আজ রাত থেকেই এই সব ম্যাচের ওয়াচ অ্যালং শুরু হয়ে যাবে। চলো সবাই মিলে এই ম্যাচগুলো হচ্ছে একসঙ্গে দেখি। থ্যাংক ইউ সো মাচ ফর
watching. Like, subscribe. See you guys next time. Until then, peace out. Stay safe. Bye bye.